নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা আগের দিন ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস এই কবিতার হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছিলাম। আজকে তারপর থেকে বাকি কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও, কারণ আগের ভিডিওটা না দেখলে তোমরা ঠিক মতো বুঝতে পারবে না। অতএব আগের ভিডিওটাও তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। তাহলে আমরা শেষ করেছিলাম কোথায়? যে ডিউক ওই কাউন্টের দূতকে বলছে, আমার যে লাস্ট ডাচেস, গত সাম্রাজ্ঞী বা আমার যে শেষ পত্নী ছিল, সে খুব সহজেই মুগ্ধ হয়ে যেত, বড্ড তাড়াতাড়ি সে খুশিতে ভরে উঠত, আর কোনো কিছুই তার দৃষ্টির অগোচরে থাকতো না, মানে সব কিছুতেই তার দৃষ্টি থাকতো এবং সব কিছুতেই সে মুগ্ধ হতো। তারপরে দেখো, স্যার ইট ওয়াজ অল ওয়ান, মশাই সব কিছু যেন তার কাছে এক। যে মশাই, সে ওই কাউন্টের দূতকে উদ্দেশ্য করে বলছে যে আরে মশাই, সব কিছুই তার কাছে সমান ছিল, এক ছিল। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, তার বুকে শোভা পাওয়া আমার বহুমূল্য উপহার। দেখো, এখানে ডিউক বলতে চেয়েছেন ডাচেসকে তিনি বহুমূল্য বা মূল্যবান গহনা দিয়েছিলেন, যেটা সে তার বক্ষে ধারণ করত, মানে হার বা নেকলেস টাইপের কোনো গহনা যেটা সে বুকে পরত। কিন্তু এই মাই ফেভার এই কথাটির একটা ইন্ডিকেশন আছে, একটা সিম্বল আছে, যে ডিউকের দেয়া উপহারটি তার ভালোবাসার নিদর্শন অপেক্ষাও তার বেশি গর্ব বা অহংকার প্রকাশ করছে। যে ডিউক তাকে যে উপহারটা দিয়েছিল তার মধ্যে যতটা না ভালোবাসা ছিল, তার থেকে বেশি ছিল গর্ব বা তার অহংকার। সেই জন্যই বলছে মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, তার বুকে শোভা পাওয়া আমার বহুমূল্য উপহার। দ্য ড্রপিং অব দ্য ডেলাইট ইন দ্য ওয়েস্ট, আর পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্যের শেষ আভা। দ্য বাউ অফ চেরিজ, চেরি গাছের ডাল, বাউ মানে আমরা জানি ব্রাঞ্চ, ডাল। সাম অপিসিয়াস ফুল, কোনো গায়ে পড়া স্তাবক। আসলে অপিসিয়াস ফুল বলতে একজন বোকাকে বোঝানো হয়েছে, যে সর্বদাই অবাঞ্ছিত সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তাদের বলা হয় অপিসিয়াস ফুল। এরকম কোনো গায়ে পড়া স্তাবক যে চেরি গাছের ডাল নিয়ে আসতো, ব্রোক ইন দ্য অর্কাড ফর হার, ভেঙে, কোথা থেকে ভেঙে নিয়ে আসতো? ফলের বাগান থেকে তার জন্য। দ্য হোয়াইট মিউল, আর সাদা খচ্চর, মিউল মানে হচ্ছে খচ্চর। সি রোড উইথ রাউন্ড দ্য টেরাসেস, যে খচ্চরে চেপে সে ঘুরে বেড়াতো বাড়ির চারদিক, চৌহদ্দি বা চত্বর। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, প্রত্যেকটাই তার কাছে একই রকমের প্রশংসা লাভ করত। অর ব্লাস অ্যাট লিস্ট, অথবা অন্তত পক্ষে সলজ্জ হাসির সৃষ্টি করত। তাহলে এখানে ডিউক ওই দূতকে বলতে চেয়েছেন যে আমার দেয়া বহুমূল্য গহনা, যেটা সে তার বক্ষে ধারণ করত, সেটাও তার কাছে যেমন আনন্দ দিত, একই রকমভাবে পশ্চিম দিকের আকাশে যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যের যে শেষ আভাটুকু, সেটাকে দেখেও ডাচেস একই আনন্দ পেত। আবার কোনো এক বোকা যে গায়ে পড়া স্তাবক, মানে যাকে বলা হয় না তবুও যদি সে কাজ করে, সে যখন জঙ্গল থেকে বা ফলের বাগান থেকে কোনো চেরি গাছের ডাল ভেঙে নিয়ে এসে তাকে দিত, তাতেও সে একই রকম আনন্দ পেত। আবার একই সঙ্গে যখন সে হোয়াইট মিউল, সাদা খচ্চরে চেপে ঘুরে বেড়াতো ট্রেরাসে, উঠানেতে, সেটাতেও সে একই রকম আনন্দ পেত, যে আমার দেয়া বহুমূল্য উপহারের কোনো মূল্য তার কাছে ছিল না। দেখো, এখানে দ্য হোয়াইট মিউল, এই হোয়াইট মিউলের কিন্তু একটা সিম্বল আছে, যে অ্যাকচুয়ালি মিউল কি ঘোড়া এবং গাধার সংমিশ্রণে সৃষ্ট এক প্রাণী, যেটাকে খচ্চর বলা হয়। এরা সাধারণত বন্ধা হয়, মানে বাচ্চা জন্ম দিতে সাধারণত অক্ষম হয়। এটা ডাচেসের বন্ধাত্বের ইঙ্গিতবাহী, যে হয়তো যে ওই ডাচেসও ওই খচ্চরটির মতো, মিউলটার মতো সন্তানের জন্ম দিতে পারেনি। তাহলে ডিউক কাউন্টের দূতের কাছে তুলনা করে দেখালেন তার বহুমূল্য উপহার, সেটাও তার কাছে যেমন ভালো লাগার জিনিস, একইভাবে একটা সাধারণ জঙ্গল থেকে ভেঙে আনা চেরি গাছের ডাল বা পশ্চিম আকাশের অস্তমিত সূর্যের আলো তাকে সমান আনন্দ দিত। তারপর কি বলছে দেখো, শি থ্যাঙ্কড মেন, সে ধন্যবাদ জানাতো মানুষকে। গুড, তা বেশ ভালো।
যে হ্যাঁ ধন্যবাদ জানানো ভালো, বাট থ্যাঙ্কড সামহাউ, কিন্তু এমনভাবে ধন্যবাদ জানাতো, আই নো নট হাউ, কি করে যে বোঝাবো কেমন তা, অ্যাজ ইফ যেন শি র্যাঙ্কড মাই গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম, সে একই রকম প্রাধান্য দিত, একই গুরুত্ব দিত, সমানভাবে দেখতো আমার উপহারটা, কিসের উপহার, অব 900 ইয়ার্স ওল্ড নেম, আমাদের যে 900 বছরের বংশ মর্যাদা একই রকম তার কাছে সাধারণ ছিল। কীরকম, উইথ এনিবডিজ গিফট, অন্য যে কোনো সাধারণ উপহারের সমান, যে অন্য সাধারণ মানুষের দেওয়া উপহার আর আমার এই 900 বছরের বংশ মর্যাদা তার কাছে ছিল সমান। দেখো এই 900 ইয়ার্স ওল্ড নেম এর মধ্য দিয়ে ডিউক বোঝাতে চেয়েছেন তার বংশ পরিচিতির কথা, যে তিনি যে পরিবারের অন্তর্গত বা যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন তা খুবই অভিজাত এবং সম্পদশালী পরিবার, যা 1000 বছর ধরে প্রায় সুপরিচিত। ডিউক এখানে তার ক্ষমতা, তার আত্মসম্মান, তার অহমিকা প্রকাশ করেছেন, তার গর্ব প্রকাশ করেছেন এই লাইনটার মধ্য দিয়ে। যে ডিউক বললেন তাহলে যে আমার 900 বছরের যে বংশ মর্যাদা, আমাদের যে পারিবারিক যে আভিজাত্য, তার কাছে সেটা এবং কোনো সাধারণ উপহার সবই ছিল সমান। হুড স্টুপ, দেখো এটা কিন্তু স্টপ নয়, স্টুপ মানে ঝুঁকে পড়া, নত হওয়া, নুয়ে পড়া। কে নত হবে টু ব্লেম দিস সর্ট অফ ট্রিবলিং, এসব তুচ্ছ বিষয়ে কথা বলে, যে এইসব তুচ্ছ নগণ্য বিষয়ে কথা বলে কে তার নিজের মর্যাদাটাকে নষ্ট করবে। তার মানে এখানে ডিউক বলতে চাইলেন যে আমি তাকে কিন্তু এই সাধারণ ব্যাপারে বলতে চাই না বলে আমার যে বংশ মর্যাদা, আমার যে আভিজাত্য সেটা নষ্ট করতে চাই না। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, এমনকি যদি আপনার কথা বলার দক্ষতা থাকে, মানে সে ওই কাউন্টের দূতকে উদ্দেশ্য করে ডিউক বলছেন যেমন কি যদি আপনি কথা বলতে সাবলীল হন, হুইচ আই হ্যাভ নট, যেটা আমি একেবারেই নয়, মানে আমি কথা বলতে বেশি সাবলীল নয় বা কথা বলায় বেশি দক্ষ নয়। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, আপনার ইচ্ছা বা পছন্দ তাকে বুঝিয়ে বলতেন, যে আপনি যদি কথা বলতে সাবলীল হন, যেটা ডিউক স্বীকার করেছেন যে তিনি মোটেই এক সাবলীল নন। দূতকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি যদি কথা বলতে সত্যি সাবলীল হন তাহলে কি করতেন, আপনি আপনার ইচ্ছা বা পছন্দ তাকে বুঝিয়ে দিতেন। অ্যান্ড সে বলতেন জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, তোমার এই এই জিনিসগুলো আমাকে বিরক্ত করে, আমার পছন্দ নয়। হেয়ার ইউ মিস, এটা তোমার ঘাটতি বা এটা তোমার খামতি, অর দে আর এক্সিড দ্য মার্ক, অথবা ওটা হচ্ছে তোমার একটু বেশি বাড়াবাড়ি। যে হয়তো কথা বলতে সাবলীল হলে আপনি ডাচেসকে বলতেন যে দেখো এটা তোমার বেশি বাড়াবাড়ি বা এটা তোমার খামতি রয়ে যাচ্ছে, এটা তোমার করা উচিত নয়, তোমার এই এই কাজ আমাকে বিরক্ত করে। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লেসন্ড সো, আর যদি তোমার কথা শুনে সে শিখতে চেষ্টাও করে, এখানে লেসনটাকে দেখো ভাব করা আছে, যে যদি সে তোমার কথা শুনে শিখতেও চেষ্টা করে, নর প্লেনলি সেট হার উইটস টু ইয়োর্স ফরসুথ অ্যান্ড মেড এক্সকিউজ, যদি সে তোমার কথার উপর কোনো অজুহাত খাড়া নাও করে, ইভেন দেন উড বি সাম স্টুপিং, এমনকি সেটার মধ্যেও ছোট হওয়ার ব্যাপার থেকে যাচ্ছে। তাহলে ডিউক বলছে তাকে যদি বলা হয় এই এই কাজ করো না, এটা আমার খারাপ লাগে, এটা তোমার বেশি বাড়াবাড়ি বা এটা তোমার খামতি রয়ে যাচ্ছে, এটা বলার পরে সে যদি আমার কথা শুনতো বা আপনি যদি তাকে বোঝান, আপনার কথা যদি শুনতো, শুনে যদি সেই তার খামতিগুলোকে, তার ঘাটতিগুলোকে বা তার যেগুলো খারাপ লাগে সেগুলোকে সে যদি সঠিক করে নিত, চেক করে নিত, তবুও কি এটার মধ্যে ছোট হওয়ার ব্যাপার থাকছে না? যে তাকে বলাটা মানেই তো ছোট হয়ে যাওয়া। অ্যান্ড আই চুজ, আর আমি বেছে নিয়েছিলাম নেভার টু স্টুপ, ছোট না হতে, নত না হতে। যে ডিউক বলতে চাইছেন আমি কিন্তু কোনোভাবেই তার কাছে, ডাচেসের কাছে নত হতে চাই না, ছোট হতে চাই না, এসব বলে যে তুমি এটা করো না, এটা আমার ভালো লাগে না, এটা আমার পছন্দ নয়। দেখো আই চুজ নেভার টু স্টুপ, এই ওয়ার্ডগুলির মধ্য দিয়ে ডিউকের আত্মমর্যাদা, ডিউকের অহংকার, ডিউকের গর্ব প্রকাশিত হচ্ছে। সে তার প্রিয়তমা স্ত্রী বা তার ডাচেসকে বলতে পারছে না তার কোনটা পছন্দ নয়, কোনটা পছন্দ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। ডিউক মনে করছে এগুলো বলা মানে নিজেকে ছোট করে ফেলা। এর মধ্য দিয়ে ডিউকের আত্ম অহংকার, আত্ম আভিজাত্য বোধ প্রকাশ পাচ্ছে। তারপর কি বলছে দেখো, ও স্যার, হ্যাঁ মশাই, সি স্মাইল্ড নো ডাউট, সে নিঃসন্দেহে হাসতো, হোয়েন এভার আই পাস্ট হার, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম, যে যখনই আমি তার কাছে যেতাম সে আমাকে দেখে হাসতো। বাট হু পাস্ট উইথাউট মাচ দ্য সেম স্মাইল, তবে তার এই মুখের হাসি কে না দেখতে পেত? মানে যেই শুধু আমি নয়, যে কোনো ব্যক্তি যদি তার পাশ দিয়ে পেরিয়ে যেত, ডিউক বলতে চাইছেন
প্রত্যেকের দিকে তাকিয়েই আমার ডাচেস হাসতো, যে শুধু আমাকে দেখে হাসতো তাই নয়, যেই তার পাশ দিয়ে পেরিয়ে যেত যাকেই সে দেখতে পেত প্রত্যেককে দেখি সে হাসতো। যদিও এটা ডাচেসের একটা ভালো কোয়ালিটি, যে ডাচেস ছিল খুবই খোলা মনের, খুবই সহজ সরল সাদা সিধা, তাই প্রত্যেককে দেখে সে হাসতো, সবসময় হাসি খুশির মধ্যে থাকতো, যেটা কিন্তু ডিউক মোটেও পছন্দ করতো না। আমি আগেই বলেছি ডিউক ছিল পজিটিভ, ডিউক চাইতো তার ডাচেস শুধু তাকে দেখেই হাসবে, তার সাথেই কথা বলবে। আর ডাচেস ছিল অন্য প্রকৃতির, সে ছিল প্রাণ খোলা প্রকৃতির, সে হাসতে ভালোবাসতো, সে কথা বলতে ভালোবাসতো। তারপরে দেখো কি ভয়ঙ্কর অবস্থা, দিস ক্রিউ। আর এটা দিন দিন বাড়তে থাকলো, মানে তার এই হাসি, মুখের হাসি, প্রত্যেককে দেখে হাসি, সব অল্প জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া, এটা ধীরে ধীরে বাড়তে লাগলো। তারপর কি অবস্থা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, আই গেভ কমান্ডস। তখন আমি আদেশ দিলাম। কিসের আদেশ? তাকে হত্যা করার আদেশ। তার মানে ডিউক শেষ পর্যন্ত তার ডাচেসকে হত্যা করার আদেশ দিলেন। এখানে ডিউকের নির্দয় প্রকৃতির পরিচয় পাওয়া যায়। তিনি নিজের আত্ম অহংকার প্রতিপত্তির জন্য নিজের স্ত্রীকে হত্যা করতেও ইতস্তত করলেন না। দেন অল স্মাইল স্টপ টুগেদার। তারপর সমস্ত হাসি একসাথে থেমে গেল, এক মুহূর্তে থেমে গেল তার সমস্ত হাসি। এই লাইনটা ডাচেসের মৃত্যুকে ইঙ্গিত করছে, যে সে আদেশ দিল তার ঘাতকদের, সেই ঘাতক ডাচেসকে খুন করলো। তার মৃত্যুর ফলে তার সমস্ত হাসি এক মুহূর্তে থেমে গেল। তিনি সমস্ত পার্থিব আনন্দ ও দুঃখের ঊর্ধ্বে চলে গেলেন এর মধ্য দিয়ে। ডিউক মনে করেছিলেন তার ডাচেস শালীনতা ও শোভনতার সীমা লঙ্ঘন করেছেন, তাই তিনি তাকে হত্যা করলেন। দেয়ার শি স্ট্যান্ড অ্যাজ ইফ অ্যালাইভ। আর ওখানে সে দাঁড়িয়ে আছে যেন একেবারে জীবন্ত। এখানে কিন্তু ছবিটার কথা বলা হয়েছে, যে দেখো ছবিটাকে দেখিয়ে ইঙ্গিত করে ডিউক ওই কাউন্টের দূতকে বলছে, ওই ছবিটাই দেখো, একেবারে জীবন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। উইল ইট প্লিজ ইউ রাইজ? আচ্ছা তাহলে এবার ওঠা যাক। উই উইল মিট দ্য কোম্পানি বিলো দেন। আমরা নিচে গিয়ে অন্যদের সাথে দেখা করবো। কোম্পানি মানে সঙ্গ, যে নিচে আরো কিছু ব্যক্তি আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা তাদের সঙ্গে নিচে গিয়ে দেখা করব। আই রিপিট, আমি আবারও বলছি, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নন মিউনিফিসেন্স। আপনার প্রভু অর্থাৎ কাউন্ট, তার বদান্যতার যে খ্যাতি রয়েছে। দেখো নন মিউনিফিসেন্স মানে হচ্ছে তার যে উদারতা, তার যে বদান্যতা, তার কথা সকলের কাছে নন, খুবই পরিচিত, ওয়েল নন। তাই ডিউক বলছে, আমি কিন্তু রিপিট করছি, আবার বলছি, দ্য কাউন্ট ইউর মাস্টার্স নন মিউনিফিসেন্স, যে আপনার যে প্রভু অর্থাৎ কাউন্টের উদারতার কথা প্রত্যেকের কাছেই পরিচিত। ইজ আম্পল ওয়ারেন্ট দ্যাট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড। এটা আমার কাছে যথেষ্ট আশ্বাসের বিষয় যে মাইন ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড। আমার ন্যায্য পণের দাবি কখনোই প্রত্যাখ্যাত হবে না। তার মানে দেখো ডিউক যে এত ধনী, এত টাকা পয়সার মালিক, সেও কিন্তু পণ নিতে চাইছে আবার কাউন্টের মেয়েকে বিয়ে করার জন্য। তাই তিনি বলছেন ওই কাউন্টের দূতকে, যে আপনার যে মালিক কাউন্ট, তার উদারতার কথা সবাই জানে, যে তিনি খুবই উদার ব্যক্তি, উদার মনের মানুষ। তাই আমি যথেষ্ট আশ্বাসী, আমি যথেষ্ট আস্থা রাখছি যে আমার যেটা ন্যায্য পণের দাবি, তিনি কখনোই সেটাকে ডিসঅ্যালাউ করবেন না, অমান্য করবেন না, প্রত্যাখ্যান করবেন না। দো হিজ ফেয়ার ডটার সেলফ, যদিও তার সুন্দরী কন্যা, অ্যাজ আই ভাউড অ্যাট স্টার্টিং, যেমনটা আমি বলেছিলাম শুরুতেই, ইজ মাই অবজেক্ট হচ্ছে আমার লক্ষ্য। তাহলে ডিউক বলছে যদিও আমার মূল লক্ষ্যটা হচ্ছে তার সুন্দরী কন্যাকে বিয়ে করা, তবুও যেহেতু তিনি খুবই উদার প্রকৃতির মানুষ, তিনি নিশ্চয়ই আমার যে ডাউরি পণের কথাটা, সেটাকে তিনি প্রত্যাখ্যান করবেন না। নে উই উইল গো টুগেদার ডাউন স্যার। না মশাই, চলুন আমরা এবারে নিচে যাই। নোটিস নেপচুন। আরে নেপচুনের ওই মূর্তিটা দেখুন। দেখো এবার এখানেতে নেপচুনকে আমাদেরকে জানতে হবে, যে নেপচুন হলো রোমান সামুদ্রিক দেবতা। নেপচুনের মূর্তি একটা সামাজিক মর্যাদার প্রতীক, যা নির্দেশ করে ডিউকের সম্পূর্ণ নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাকে। তাহলে কি বলো, দেখো যে দেখুন ওই নেপচুনের মূর্তিটা, দো টেমিং এ সি হর্স, যেন মনে হচ্ছে সে পোষ মানাচ্ছে একটা সমুদ্র ঘোড়াকে, যে বস মানাচ্ছে, টেমিং মানে বস মানানো, পোষ মানানো একটা সি হর্সকে, সমুদ্র ঘোড়াকে। থট এ রেয়ারিটি, যেটা হচ্ছে একটা বিরল শিল্পকর্ম, চট করে এরকম শিল্পকর্ম আপনি দেখতে পাবেন না। দেখো এই টেমিং এ সি হর্স, এই ফ্রেজটা কিন্তু খুবই অর্থবাহী। সি হর্স হচ্ছে একটা সামুদ্রিক জীব, যেটা মনে করা হয় এটা পৌরাণিক জীব, যার অর্ধেকটা ঘোড়া আর অর্ধেকটা মাছের মতো।
ঠিক যেভাবে নেপচুন সামুদ্রিক ঘোড়াকে বশ মানায়, ঠিক তেমনই ডিউক সেই নৃশংস শক্তিকে পছন্দ করেন যা তিনি ব্যবহার করেন তার সমস্ত বিরোধীদের চূর্ণ করতে। ডিউকের অধিকারমূলক মনোভাব এখানে প্রকাশিত হয়েছে, খুব ভালো করে মনে রাখতে হবে। তিনি দূতকে এই ইঙ্গিতও দিচ্ছেন যে কিভাবে তিনি তার আগের স্ত্রীকে বশীভূত করেছিলেন, যেমনভাবে নেপচুন একটা সি হর্সকে সমুদ্র ঘোড়াকে বশ মানাচ্ছে, তেমন একইভাবে ডিউকও তার আগের স্ত্রীকে নিজস্ব বশে আনতে চেয়েছিলেন বা এনেছিলেন। তাই তিনি বলছেন, লক্ষ্য করুন ওই নেপচুনকে, দেখে মনে হচ্ছে যেন সে একটা সি হর্সকে সমুদ্র ঘোড়াকে বশ মানাচ্ছে। থট এ রেয়ারিটি, যেটা খুবই দুষ্প্রাপ্য, বিরল একটা শিল্পকর্ম। হুইচ ক্লস অফ ইন্সব্রুক, যেটা ইন্সব্রুকের ক্লস, কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, আমার জন্য ব্রোঞ্জ দিয়ে নির্মাণ করে দিয়েছেন। যে এই মূর্তিটা ব্রোঞ্জের মূর্তি, কে করেছেন তৈরি? না ইন্সব্রুকের ক্লস। দেখো ক্লস অফ ইন্সব্রুক কে? যে ক্লস অফ ইন্সব্রুকটা হচ্ছে একটা ইমাজিনারি কাল্পনিক ভাস্করের নাম উল্লেখ করেছেন এখানেতে ডিউক। যেমন তিনি আগে ফ্রা প্যান্ডলপের কথা উল্লেখ করেছিলেন, কাল্পনিক একজন শিল্পী, এখানেও একজন কাল্পনিক ভাস্কর ক্লস অফ ইন্সব্রুকের কথা বলেছেন। যে ক্লস অফ ইনব্রুক, যেটা একজন আসলে বাস্তবে কেউ ছিলেন না, সেরকম একজন বিখ্যাত ভাস্কর, তিনি তার এই মূর্তিটা তৈরি করে দিয়েছিলেন। তবে কিন্তু অস্ট্রিয়ার ইন্সব্রুক নামে জায়গাটি ব্রোঞ্জ শিল্পকর্মের জন্য বিখ্যাত ছিল। এই যে বলেছে ব্রোঞ্জের মূর্তিটা তৈরি করেছে, যে অস্ট্রিয়াতে ইন্সব্রুক বলে একটা জায়গা আছে যেটা কিন্তু বিখ্যাত ছিল ব্রোঞ্জের শিল্পকর্মের জন্য। এখানে ডিউক দূতকে বোঝাতে চেয়েছেন যে তার আধিপত্য এমনকি অস্ট্রিয়া পর্যন্ত বিস্তৃত, বা অস্ট্রিয়ার মানুষও ডিউককে চেনেন। তাই তিনি বললেন এই বিখ্যাত মূর্তিটা যে নেপচুন একটা সি হর্সকে বস মানাচ্ছে, সেটা ক্লস অফ ইন্সব্রুক। ইন্সব্রুকের ক্লস একজন ব্যক্তির নাম, কাল্পনিক ব্যক্তির নাম তিনি উল্লেখ করেছেন, তিনি তার জন্য ব্রোঞ্জের এই মূর্তিটা বানিয়ে দিয়েছেন। তাহলে পুরো কবিতাটাতে আমরা দেখতে পেলাম যে ডিউক, যে ছিল একজন অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত অহংকারী, অত্যন্ত দাম্ভিক এবং আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, যে সবসময় তার ডাচেসের উপরে নিজের কর্তৃত্ব বিস্তার করতে চেয়েছেন। সে ছিল খুবই পজেসিভ প্রকৃতির, তাই তার গত ডাচেসকে মৃত্যু পর্যন্ত বরণ করতে হয়েছিল। এবং কাউন্টের যে দূত এসেছেন তার কাছে তার নতুন বিবাহের সম্বন্ধ নিয়ে কাউন্টের মেয়ের সাথে, তার কাছেও তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন যে নতুন যাকে আমি বিয়ে করতে চলেছি, তোমার মাস্টার কাউন্টের মেয়ে, তাকেও কিন্তু আমার বশীভূত হয়েই থাকতে হবে। তাই তিনি ওই নেপচুন টেমিং সি হর্স এটাকে দেখালেন, যে নেপচুন সমুদ্রের দেবতা রোমানদের, সে কিভাবে একটা সি হর্সকে সমুদ্র ঘোড়াকে বস মানাচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস এই কবিতার শেষ অংশটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যারা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ।